আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চীনের। দুদেশের ব্যবসায়ীদের মধ্যে 16টি সমঝোতা স্মারক বিনিময়। ব্রিটেনের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। বাঙালি কমিউনিটিতে আনন্দ উচ্ছ্বাস। কোটা বাতিল নয়, যৌক্তিক সংস্কারের দাবি জানালেন আন্দোলনকারীরা। কাল সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা, আপিল শুনানি কাল। চলমান আন্দোলনের সুযোগে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বিসিএস এর প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত আবেদ আলী সহ 7 জন। সিআইডির মামলা, 3 সদস্যের তদন্ত কমিটি পিএসসির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে বিনিয়োগের এখনই উপযুক্ত সময় উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীনা বাংলাদেশ একসঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন করা সম্ভব হবে। সকালে বেইজিংয়ে দুদেশের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে তিনি বলেন, চীনের সঙ্গে সুসম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকলে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। সম্মেলনে 16টি সমঝোতা স্মারক বিনিময় করেন দুদেশের ব্যবসায়ীরা। চীনের বেইজিং থেকে আপেল মাহমুদের রিপোর্ট। বেইজিংয়ে ওয়ার্ল্ড সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের প্রায় 1000 ব্যবসায়ীর অংশগ্রহণে আয়োজন করা হয় বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ক সম্মেলন। চীন সফরের দ্বিতীয় দিন এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে বিনিয়োগে অপার সম্ভাবনার কথা জানাতেই বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও চীনের ব্যবসা উন্নয়ন কাউন্সিলের এমন আয়োজন। বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের এই সুযোগ নিতে পারে চীনা ব্যবসায়ীরা। China is our largest partner with trade volumes increasing year by year. However, there remains immense potential to further expand our trade ties. We are committed to addressing trade imbalances and creating a more equitable trade relationship. We welcome Chinese investment in our export-oriented industries, which will help us diversify our export basket and reduce trade deficits. প্রধানমন্ত্রী দুদেশের ব্যবসায়ীদের মতবিনিময়ের মাধ্যমে ব্যবসার নতুন ক্ষেত্র প্রস্তুত করার পরামর্শ দেন। একটা বিশাল বিজনেস ডেলিগেশন নিয়ে আমি এসেছি। আপনারা কিন্তু এখানে আপনাদের পার্টনার খুঁজে নিতে পারেন। আমার মনে হয় সেটা সবথেকে ভালো হবে, একসাথে প্রাইভেট সেক্টর আরও বেশি ইনভেস্টমেন্ট করতে। কাজে আমি যারা এসছেন তারা কিন্তু এই কাজটাই করবেন, সেটা আমি চাই। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে 16টি সমঝোতা স্মারক বিনিময় করেন দুই দেশের ব্যবসায়ীরা। নতুন নতুন বিনিয়োগের ব্যাপারে, সম্ভাবনাময়ী বিনিয়োগের ব্যাপারে আমরা নতুন নতুন ধারণা পাচ্ছি। প্রত্যাশিত বিনিয়োগকারী রয়েছে যারা চাচ্ছি যে আরও বেশি চাইনিজ কোম্পানি যেন বাংলাদেশে যায় এবং তারা বাংলাদেশে যেন বিনিয়োগ করে। আজকে যে ইভেন্টে চাইনিজ বিজনেস পিপল অলসো গেট ভেরি এনকারেজড, তারা আসবে and I'm going with lot of hopes. আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে বাংলাদেশের তরুণ প্রজন্মকে নানা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান সরকার প্রধান। বাংলাদেশ এখন বিনিয়োগের অপার সম্ভাবনার দেশ। বাংলাদেশের যে 100টি অর্থনৈতিক অঞ্চল আছে সেগুলোতে চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে স্মার্ট বাংলাদেশ গড়তে চীনকে বাংলাদেশের পাশে চান সরকার প্রধান। আপেল মাহমুদ, এটিএন বাংলা, বেইজিং, চীন। রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে চীন। বেইজিং এর গ্রেট হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স সিপিপিসিসির জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং এ আশ্বাস দিয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রীর চলমান চীন সফর নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় বেইজিং এর এক হোটেলে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সিপিপি-সিসির জাতীয় কমিটির চেয়ারম্যানের বৈঠকে আওয়ামী লীগ এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করা হয়। এই ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান। দেশে যে রোহিঙ্গারা আজকে 6.5 বছরের বেশি সময় ধরে রোহিঙ্গারা আশ্রয় গ্রহণ করেছে এবং মায়ানমার এখনো তাদের যে ফেরত নিয়ে যাচ্ছে না সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেন এবং মায়ানমার যাতে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায় সেজন্য চায়নার সহযোগিতা কামনা করেন এবং প্রত্যুত্তরে সিপিপি-সিসির প্রেসিডেন্ট তিনি বলেছেন যে এই ক্ষেত্রে মায়ানমার এবং বাংলাদেশের ক্ষেত্রে আলোচনার ক্ষেত্রে চায়না ফ্যাসিলিটেটরের কাজ করবে। বেইজিং এর তিয়ানআনমেন স্কোয়ারে চীনা বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সফরের দ্বিতীয় দিনে বিকেলে তিয়ানআনমেন স্কোয়ারে চীনা বিপ্লবী বীরদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় দুদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এর আগে তিয়ানআনমেন স্কোয়ারে এসে পৌঁছলে চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সালাম জানায়। ডিজিটাল লেনদেনকে আরও গতিশীল ও উন্নত প্রযুক্তি সেবা নিশ্চিতে একসঙ্গে কাজ করবে নগদ ও হুয়াওয়ে টেকনোলজিস। এ লক্ষ্যে দুই পক্ষ একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে নগদ দেশের মানুষকে বিশ্বমানের স্মার্ট লেনদেনের অভিজ্ঞতা উপহার দেবে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বেইজিং এর শাংরিলা হোটেলে বাংলাদেশের সেরা মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ লিমিটেড এবং হুয়াওয়ে টেকনোলজিসের মধ্যে এই বিষয়ক একটি চুক্তি সই হয়। নগদের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এম ইসু। এ সময় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং নগদ ডিজিটাল ব্যাংকের চেয়ারম্যান ফরিদ খান এ সময় উপস্থিত ছিলেন। হুয়াওয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হুয়াওয়ের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা প্যান জুনফেং। যুক্তরাজ্যের নতুন সরকারের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। তার মন্ত্রী হওয়ার সংবাদে যুক্তরাজ্যের বাঙালি জনগোষ্ঠী ও বাংলাদেশের মানুষের মাঝে আনন্দের ঢল নামে। লেবার পার্টির হয়ে এ নিয়ে টানা 4 বার বিপুল ভোটে নির্বাচিত হন টিউলিপ। সংবাদ সংস্থা রয়টার্স তার মন্ত্রী হওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছে, টিউলিপ সিদ্দিককে ব্রিটেনের সিটি মিনিস্টার নিযুক্ত করা হয়েছে, যিনি আর্থিক পরিষেবা খাতের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবেন। গত সপ্তাহে নির্বাচনে জয়লাভের পর ক্ষমতায় আসে লেবার পার্টি। 41 বছর বয়সী সিদ্দিক 2021 সাল থেকে লন্ডনের সিটি অফ ফিনান্সিয়াল ডিস্ট্রিক্টের পরে দ্য সিটি নামে পরিচিত আর্থিক পরিষেবা শিল্পের জন্য নীতি তৈরি করার জন্য লেবার প্রচেষ্টার নেতৃত্ব দিয়েছেন। আগামীকাল সারা দেশে সকাল সন্ধ্যা বাংলা ব্লকেটের ঘোষণা দিয়েছে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র সমাজের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, কোটা বাতিল নয়, যৌক্তিক সংস্কারের জন্য এই আন্দোলন। বাস্তবতার সাথে সমন্বয় রেখে কোটার যৌক্তিক করতে হবে। শিক্ষার্থীরা জানায়, কোটার চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত পড়ার টেবিলে তারা ফিরে যাবে না। এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের জন্য 5% কোটা থাকতে পারে উল্লেখ করে নাহিদ ইসলাম জানান, নির্বাহী বিভাগ থেকেই এই সিদ্ধান্ত আসতে হবে। কমিশন গঠনের মাধ্যমে কোটা সংস্কারের সিদ্ধান্ত আসলেই আন্দোলন থেকে সরে আসবে বলেও জানান তিনি। 10 জুলাই 2024 আমাদের যে এক দফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। এই ব্লকেটের মধ্যে সড়কপথ, রেলপথ আওতাভুক্ত থাকবে। আন্দোলনটি কোটা বাতিলের নয়, বরং বাস্তবতার সাথে সমন্বয় রেখে
কোটার যৌক্তিক সংস্কার। নির্বাহী বিভাগ থেকে যদি একটি লিখিত একটি ডকুমেন্ট কিংবা পরিপত্র জারির মাধ্যমে এটি নিশ্চিত করা হয় যে একটি কমিশন গঠনের মাধ্যমে দ্রুততম সময়ে সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করা হবে, এটি যদি নিশ্চিত করা হয় তাহলে অবশ্যই আমরা তৎক্ষণাৎ রাজপথ ছেড়ে আনন্দ মিছিল করতে করতে পড়ার টেবিলে ফিরে আসব। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে শুনানি আগামীকাল। চেম্বার বিচারপতি আশফাকুল ইসলাম শুনানির জন্য এদিন ঠিক করেন। এ মামলায় পক্ষভুক্ত হতে 2 শিক্ষার্থীর করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেন আদালত। শুধু এই মামলার শুনানির দিন ঠিক করতে বেলা 11:30টায় চেম্বার বিচারপতির আদালত বসে। এর আগে 4 জুলাই মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রাখে আপিল বিভাগ। সেদিন আপিল বিভাগ শুনানি না করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর লিভ টু আপিল করতে বলেন। এদিকে কোটা বিরোধী আন্দোলনকারীদের আপিল বিভাগের শুনানিতে পক্ষভুক্ত হওয়াকে ইতিবাচকভাবে দেখছেন আইনমন্ত্রী আনিসুল হক। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আদালতে বিচারাধীন বিষয়ে রাজপথে আন্দোলন অযৌক্তিক। একটা ইতিবাচক পদক্ষেপ তারা নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। ইন্টারভেনার বলে একটা শব্দ আছে ওখানে, যার স্বার্থ আছে, গ্রিভড, যে তিনি যে কোনো সময় তা এই সব যৌক্তিক যে আমার বক্তব্য শোনার জন্য আমি এসছি, আমার একটা বক্তব্য এখানে, কারণ আমি এটার সাথে সংশ্লিষ্ট, সেই এরকম কথা বলে, যৌক্তিক কথা বলে যদি আদালতে কোনো পিটিশন দেওয়া হয়, অবশ্যই সেটা আদালত বিবেচনা করেন। চলমান আন্দোলনের উস্কানি দিয়ে বিএনপি ও তাদের সমমনারা যেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে দলের যৌথ সভার আগে তিনি বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তি চাইলে রাজনীতি না করে আইনি পদক্ষেপ নিতেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। শোকের মাস আগস্টকে সামনে রেখে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয় আওয়ামী লীগের যৌথ সভা। সভা শুরুর আগে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কোটা বিরোধী আন্দোলনকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে আদালতের শরণাপন্ন হওয়া তাদের সুচিন্তিত সিদ্ধান্ত। কোটা সংস্কার বিরোধী, এ নিয়ে আমাদের কেউই যেন কোনো প্রকার প্রভোকেশনে না যান, সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করে দিচ্ছি। শিক্ষার্থীদের কোটা বিরোধী এবং শিক্ষকদের পেনশন স্কিম আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক জানিয়ে তিনি বলেন, সুযোগ সন্ধানী কোনো দল এটাকে যেন রাজনৈতিক রঙে রাঙাতে না পারে। এই অরাজনৈতিক আন্দোলনে বিএনপি এবং তাদের সমমনস্কদের উস্কানি দিয়ে, ইন্ধন দিয়ে, যাতে দেশে একটা বিশৃঙ্খলার আবহ তৈরি করতে না পারে, সে ব্যাপারে সারা বাংলাদেশে এই রাজধানীতে সর্বত্রই আমাদের সাবধান থাকতে হবে। তার দাবি, সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির বিষয়টি সরকারের হাতে নেই। শীর্ষ নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতারা রাজনীতি করছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। বিএনপি সবকিছুতে রাজনীতির গন্ধ খুঁজে পায়, তারা লিগ্যাল ব্যাটেলও ব্যর্থ। আর এই শহরে দৃশ্যমান একটা বিক্ষোভ মিছিল খালেদা জিয়ার জন্য বিএনপি করেছে, এমন প্রমাণ আমাদের কাছে। অতি দ্রুতই চলমান আন্দোলন দুটি সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের আর একদিনও ক্ষমতায় থাকার বৈধতা নেই দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে না পারলে দেশের অস্তিত্ব থাকবে না। নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঢাকা মহানগর বিএনপির দোয়া মাহফিলে তিনি কথা বলেন। জনবিচ্ছিন্ন সরকার ক্ষমতায় থাকতে বিদেশিদের কাছে দেশ বিক্রি করছে বলে অভিযোগ করেন তিনি। সরকারের প্রতিহিংসার কারণেই বেগম জিয়া মুক্তি পাচ্ছেন না বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আন্দোলনের মাধ্যমেই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে হবে মন্তব্য করে নেতাকর্মী সহ দেশবাসীকে রাজপথে নেমে আসার আহ্বান জানান বিএনপির সিনিয়র নেতারা।
অর্থনীতিকে ধ্বংস করেছে, প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে। এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতা থাকবে বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে। বিভিন্ন জায়গায় যাচ্ছে যে আপনার আরো সম্পর্কের নাম করে তাকে ক্ষমতা টিকিয়ে রাখবে, এই কথা বলে সে বিভিন্ন আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। আর একটা দিন আওয়ামী লীগের ক্ষমতা থাকা উচিত নয়। আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে একটা পার্টির ঐক্য করে তোলা, সেই ঐক্যের মধ্যে দিয়ে আন্দোলনকে আরো বেগবান করা, আরো শক্তিশালী করা এবং এদেরকে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করা। বৈষম্যমূলক পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা কর্মবিরতিতে অচল দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়। দাবি আদায়ে এখনো অনড় অবস্থানে রয়েছেন তারা। ক্লাস ও পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করে সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবি মেনে নেবার আহ্বান জানান তারা। এছাড়া পেনশন স্কিম নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের কথা থাকলেও মন্ত্রীরা তাতে সাড়া দিচ্ছেন না বলে অভিযোগ শিক্ষকদের। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। শিক্ষক সমিতির আহ্বানে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে টানা এক সপ্তাহের বেশি সময় ধরে অচল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে পাঠদান সহ সব কার্যক্রম। সরকার দাবি না মানলে বিশ্ববিদ্যালয়গুলোতে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষক কর্মচারীরা। আমাদের এই বৈষম্যের যে পেনশন স্কিম দেওয়া হয়েছে এটা যে পর্যন্ত যৌক্তিকভাবে বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সংগ্রাম চলবে। এদিকে নবম দিনের মতো চলছে খুলনার 3টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি। বন্ধ রয়েছে ক্লাস, মিড টার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষা সহ সব ধরনের দাপ্তরিক কার্যক্রম। প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও কর্মকর্তা পরিষদ। দাবি আদায়ে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথক কর্মসূচি পালন করা হয়। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক। একই দাবিতে সভা ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতিও। শিক্ষকরা 2015 সালে একবার আন্দোলন করেছিল, আবার তারা বাধ্য হয়েছে আন্দোলনটা করতে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি অব্যাহত রাখায় প্রশাসনিক কাজসহ সবকিছুতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। দাবি আদায়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে 3 দফা দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের এই কর্মসূচি পালিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কোটা পদ্ধতি পুরোপুরি বাতিল নয়, সংস্কারের ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আদালত থেকে পূর্ণাঙ্গ রায় আসার পর এ বিষয়ে কাজ করবে সরকার। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি আরো বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পেনশনের বিষয়ে নতুন করে আলোচনার সুযোগ নেই। এদিকে মাধ্যমিকের ষান্মাসিক পরীক্ষার প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। কোটা বিরোধী আন্দোলনে উত্তাল গোটা দেশ। ক্যাম্পাস ছাড়িয়ে শিক্ষার্থীরা অবরোধ করছে রাস্তাঘাট, বাড়ছে ভোগান্তি, যানজট। জনমনে প্রশ্ন উঠেছে, কবে দূর হবে এই সংকট? সরকার বলছে কোটা নিয়ে তাদের করার কিছুই নেই, নিষ্পত্তি হবে আদালতে। শিক্ষামন্ত্রী বলছেন, বারবার এমন আন্দোলন বন্ধে কোটা সংস্কারের উদ্যোগ নিতে পারে সরকার। কিছু কিছু বিষয় থাকে সেগুলো আসলে রাজপথে সমাধান করা সম্ভব নয়। রাজপথে সমাধান করা সম্ভব নয় যেহেতু পক্ষভুক্ত হয়েছে। আমরা আশা করছি এই বিষয়ে একটা নির্দেশনা আসবে এবং সরকারের নির্বাহী বিভাগ কিন্তু সার্বিকভাবে সেটা কিভাবে কোন কোন পিছিয়ে পড়া জেলার অন্তর্ভুক্তিমূলক অঙ্গীকার বাস্তবায়ন করার জন্য তার সরকার যথাযথভাবে ব্যবস্থা নেবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতিতে 9 দিন পার, তারপরও আলোচনার উদ্যোগ নিচ্ছে না সরকার। শিক্ষামন্ত্রী বলছেন, এসবের কি দরকার? পূর্বে অনেক সরকারের সময় কিন্তু বিশ্ববিদ্যালয়ে মাসের পর মাস বন্ধ ছিল। তো সুতরাং তখন তো আমরা এভাবে করে বলিনি যে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমাদের শিক্ষকগণ সেখানে একটা দাবি উত্থাপন করেছেন, সেটা নিয়ে তারা কিছু কর্মসূচি দিচ্ছেন। সেটা দেশের নাগরিক হিসেবে তাদের অবশ্যই সে অধিকারটা আছে।
দেশে প্রথমবারের মতো 5 ঘন্টার অর্ধবার্ষিক বা ষান্মাসিক পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা। তার আগের দিন ফেসবুক, ইউটিউবে প্রশ্ন ফাঁস হওয়ায় বিতর্ক বাড়ছে। এসব বন্ধে ব্যবস্থা নেয়ার কথা জানাচ্ছে শিক্ষা বিভাগ। সমাধান দিচ্ছে, শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে। সেই কারণেই আমরা প্রধান শিক্ষকদেরকে নোটিশ পাঠিয়েছি যেন তারা এটাকে এভাবে সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করেন এবং সংরক্ষণ করেন। সেই সঙ্গে অধিদপ্তরগুলোকে অনুরোধ করেছি যে ওনারা যেন তাদের বিরুদ্ধে পরবর্তীতে এভাবে সোশ্যাল মিডিয়ায় এই জিনিসটা দিয়ে দিলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। এর আগে পরীক্ষার মূল্যায়ন ও রেকর্ড সংরক্ষণে নৈপুণ্য অ্যাপ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। শিক্ষাক্রম বিষয়ক সকল তথ্য মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। অনলাইন প্রশিক্ষণ। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেফতার পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলী সহ 7 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পরে তাদের সহ বাকি 10 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর আগে পল্টন থানায় সিআইডি 17 জনকে অভিযুক্ত করে মামলা করে। এদিকে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে পিএসসি। রিপোর্ট করছেন মুশফিকুর রহমান। গত 12 বছরে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 17 জনকে গ্রেফতার করে সিআইডি। এর আগে সরকারি কর্ম কমিশনের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পল্টন থানায় মামলা দায়ের করে সংস্থাটি। এদিকে মঙ্গলবার সকালে বাংলাদেশ রেলওয়ের উপ সহকারী প্রকৌশলী পদের পরীক্ষায় অংশ নেওয়া চাকরি প্রত্যাশীরা রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের সামনে মানববন্ধন করেন। এ সময় 5 জুলাই অনুষ্ঠিত পরীক্ষাটি বাতিল সহ প্রশ্ন ফাঁসে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। পরে 15 দিনের আলটিমেটাম দিয়ে পিএসসির চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপিও দেন চাকরি প্রত্যাশীরা। একটা পরীক্ষা যদি 515টা পোস্টে যদি 700-800 কোশ্চেন বিক্রি হয় তাহলে জেনারেল যে প্রার্থী এরা মেধাবী ছাত্রছাত্রী এরা কোথায় যাবে? যখন দেখেন যে একটা পরীক্ষা 19 সালে সার্কুলার হয় আর 25 সালে এই পরীক্ষা হয়, তাইলে কি হয় কি বোঝা যায় যে সবরই মেয়া বলে। দুর্নীতি যেটা হয়েছে সেটা যেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয় এবং এই পরীক্ষাটা বাতিল করে আবার যেন পুনরায় খুব দ্রুত সময়ের মধ্যে যেন আবার পরীক্ষাটা ব্যবস্থা করা হয়। পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশ্ন ফাঁসের বিষয়টি প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে বলেও জানান তিনি আরো বলেন, পূর্বের পরীক্ষাগুলো নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে। প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হতে হবে। প্রমাণ হলে যেটি এখন চলমান পরীক্ষা সেটি বিষয়ে আমাদের কমিশন সিদ্ধান্ত নেবে। যে প্রতিবেদন এসছে এবং যে ইনকোয়ারি চলছে, কাউকে রক্ষা করা আমাদের কোনো উদ্দেশ্য নেই। এদিকে দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালতে 17 আসামিকে হাজির করা হয়। এর মধ্যে পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক আবেদ আলী সহ 7 আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে সব আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বৈধ কাগজপত্র ছাড়া ওমানে বসবাসরত 96,000 বাংলাদেশিকে বৈধতা দিতে দেশটি সম্মতি জানিয়েছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল বালুশির সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি আরো বলেন, দক্ষ কর্মী নিতে 12টি ক্যাটাগরিতে ভিসা দেবে দেশটি। এসবে ওমানের রাষ্ট্রদূত বলেন, এই মানব সম্পদ 2 দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যমুনা ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের ম্যানেজার্স মিটিং অনুষ্ঠিত হলো। রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ মিটিংয়ে ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাংকের উন্নতি ও ব্যবসা প্রসার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সম্মানিত পরিচালকবৃন্দ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সংশ্লিষ্ট অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। পার্টেক্স খেলার খবর।
অবকাঠামোগত দুর্বলতার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে পারছে না বাংলাদেশ বললেন বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। টি-20 ফরম্যাটে টাইগাররা অনেক পিছিয়ে থাকায় বিশ্বকাপ জেতাটা বেশ কঠিন বলে মন্তব্য করেন তিনি। দুপুরে বিসিবি কার্যালয়ের সংবাদ মাধ্যমে এসব কথা জানান নান্নু। রিপোর্ট করছেন পরাগার মান। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-20 ফরম্যাট যেন বাংলাদেশের কাছে এক গোলক ধাঁধা। পাকিস্তান ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলে সদ্য সমাপ্ত বিশ্বকাপে সুপার 8 পর্বে উঠলেও টাইগারদের পারফরমেন্স খুশি করতে পারেনি ক্রিকেট ভক্তদের। বিষয়টি স্বীকার করলেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। টি-20 ফরম্যাটে এমনি আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আপনারা দেখেন আমাদের ঘরোয়া ক্রিকেট যদি আপনি দেখেন টি-20 ফরম্যাটের অনেক কম সংখ্যক ম্যাচ কিন্তু প্লেয়াররা পায় এবং কিছু আইডেন্টিফাই খেলোয়াড় দরকার এক একটা প্লেসের মধ্যে যাদেরকে নার্সিং করে ইন্টারন্যাশনালের জন্য রেডি করা। ঢাকা কেন্দ্রিক নয়, ক্রিকেটের বিকেন্দ্রীকরণ, ফার্স্ট ক্লাস ক্রিকেটের অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন ফরম্যাটে খেলোয়াড় সংখ্যা বাড়ানো হলে আগামী 2 বছরের মধ্যে সব ধরনের ক্রিকেটে বাংলাদেশ সাফল্য পাবে বলে আশা প্রকাশ করেন নান্নু। ফার্স্ট ক্লাসের স্ট্রাকচার কিন্তু আমাদের এখনো স্ট্যাবলিশ না, আমরা কিন্তু এখনো পুরোপুরি ঢাকা কেন্দ্রিকভাবে কিন্তু চালাচ্ছি। তো যখনই আপনার রিজিওনাল বোর্ডগুলি হবে, যখনই স্ট্রাকচারগুলি স্ট্যাবলিশ হবে, কারণ একটা টেস্ট প্লেয়িং নেশনের টেস্ট টিম যেভাবে হয় ফার্স্ট ক্লাস ক্রিকেটটাকে ওইভাবে গড়ে তুলতে হয়। তো সেভাবে কিন্তু আমাদের ঠিক জিনিসটা হচ্ছে না। তো সেইভাবে একটা সময়ের প্রয়োজন এবং এটা নিয়ে কাজ করা হচ্ছে। আশা করছি 2 বছরের মধ্যে এটা একটা সেটেলমেন্ট করা যাবে। বাংলাদেশ এ দল এবং হাই পারফরমেন্স দলগুলো যদি খেলার পর্যাপ্ত সুযোগ পায় তবে সেখান থেকে জাতীয় দলের পাইপলাইনে অনেক ক্রিকেটার আসবে বলে মত প্রকাশ করেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। পরাগার মান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস চীনের। 2 দেশের ব্যবসায়ীদের মধ্যে 16টি সমঝোতা স্মারক বিনিময়। ব্রিটেনের নগরমন্ত্রী হলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। বাঙালি কমিউনিটিতে আনন্দ উচ্ছ্বাস। কোটা বাতিল নয়, যৌক্তিক সংস্কারের দাবি জানালেন আন্দোলনকারীরা। কাল সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা, আপিল শুনানি কাল। চলমান আন্দোলনের সুযোগে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান ওবায়দুল কাদেরের। এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বিসিএস এর প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত আবেদ আলী সহ 7 জন সিআইডির মামলা 3 সদস্যের তদন্ত কমিটি পিএসসির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।